আসসালামু আলাইকুম। আজকে অ্যাডভান্স সলভিং ক্লাস রেকর্ডের ভিডিও যেটা সেটা হচ্ছে অণুজীবের উপর নিব, সেটা সবাইকে স্বাগতম। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাসজনিত মোজাইক রোগের কথা ব্যাখ্যা করেন? সেটা উত্তর হচ্ছে তোমার অ্যাডলফ মেয়ার। ঠিক আছে, এবার মনে রাখবে হচ্ছে মোজাইক ফর এম আর অ্যাডলফ মেয়ার ফর এম। সে সর্বপ্রথম তামাক পাতায় বা তামাক গাছে টোবাকো মোজাইক রোগের কথা বর্ণনা করেছেন। আর দিমিত্রি আভেনস্কি ভাইরাসের আবিষ্কারক বলা হয় তাকে। স্ট্যানলি ভাইরাসকে ক্যালাসিত করেছেন, এই জন্য ভাইরোলজির জনক বলা হয় থাকে। আর বাউডেন এবং পিয়েরি ভাইরাসের যে গঠনটা আমরা পড়েছি, যেমন নিউক্লিক অ্যাসিড সেন্টারে থাকে এবং প্রোটিনের আবরণ থাকে, সেটা ব্যাখ্যা করেছেন। তো উত্তর হচ্ছে মেয়ার। অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী অণুজীবের আবিষ্কারক কে? অণুজীবের আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর। এবং লুই পাস্তুর অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এর মধ্যে জার্ম থিওরি, এই থিওরিটাও তিনি দিয়েছেন। এবং লুই পাস্তুরকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক। আধুনিক ব্যাকটেরিওলজির জনক। ল্যামার্ক তো পড়েছো তোমরা, ডারউইন পড়েছো। ল্যামার্ক এবং ডারউইন বিবর্তনবাদ নিয়ে তারা কথাবার্তা বলেছেন। আর আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন পেনিসিলিন থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু সেড এ ভাইরাস ইজ এ ভাইরাস? অপশন এ স্ট্যানলি, বাউডেন, লোভ, পিয়েরি। খেয়াল করো, আগের প্রশ্নে আমরা ব্যাখ্যায় বলে ফেলেছি স্ট্যানলি ভাইরোলজির জনক, কারণ ভাইরাসকে ক্যালাসিত করেছিলেন। এ লোভ ছিল লুই পাস্তুরের ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর, অর্থাৎ কাইন্ড অফ বলতে পারো হেল্পার। ওই হেল্পার সাহেব কি ভাইরাসের এত এত বৈশিষ্ট্য দেখে ভাইরাস সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে এ ভাইরাস ইজ এ ভাইরাস। সো দিস স্টেটমেন্ট ওয়াজ গিভেন বাই এ লোভ। আর বাউডেন এবং পিরি সম্পর্কে আমরা পড়েছি, বাউডেন এবং পিরি ভাইরাসের গঠন ব্যাখ্যা করেছেন। সো উত্তর হচ্ছে এ লোভ। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কৃত হয় কত সালে? তোমরা পড়েছো হেপাটাইটিসের মধ্যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এর মধ্যে বি আর সি হচ্ছে ক্রনিক ইনফেকশন করে, আর এ ডি ই এগুলো হচ্ছে তোমার অ্যাকিউট ইনফেকশন করে। এ এবং ই হচ্ছে তোমার পানিবাহিত এবং তোমার অন্ত্রের মধ্যে ছড়ায়। ডি হচ্ছে একটা ইনকমপ্লিট ভাইরাস, আর বি হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট এখান থেকে। এই হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কৃত হয় 1989 সালে। এটা আবিষ্কার করেছেন হার্ভে জে অল্টার। হার্ভে জে অল্টার সাহেব এটা আবিষ্কার করেছেন। 1902 সালটা ইম্পর্টেন্ট, কারণ 1902 সালে স্যার রোনাল্ড রস নোবেল প্রাইজ পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? ম্যালেরিয়া পরজীবী শনাক্তকরণের কারণে। ভাইরাসের জন্য নিচের কোনটি সঠিক? কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, খেয়াল করো। পোষকের বাইরে নিষ্ক্রিয়, প্রকরণ সৃষ্টি করে না, আবাসস্থল মৃত কোষ, বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয়। খেয়াল করতে হয়, বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয় ব্যাকটেরিয়াতে এবং অন্যান্য কোষে, কিন্তু ভাইরাসে তেমন কোনো সিগনিফিক্যান্ট বিপাকীয় ক্রিয়া নেই। আবাসস্থল মৃত কোষ না, ভাইরাস হচ্ছে সদীপ পোষকে, তারা বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। প্রকরণ সৃষ্টি করেন, এটা সম্পূর্ণ ভুল, কারণ ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং প্রকরণ সৃষ্টি করতে পারে। কিছুদিন আগে তোমরা দেখেছো কোভিড-19 তার চেহারা ক্রমান্বয়ে চেঞ্জ করেছে, সো প্রকরণ সৃষ্টি করা সম্ভব। পোষকের বাহিরে নিষ্ক্রিয়, মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে সঠিক, কারণ ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, ভাইরাসের জন্য হোস্ট অবশ্যই লাগবে, কারণ হোস্টের বাহিরে টোটালি একটা মৃত বস্তু বা জড় বস্তু। সো এটা হচ্ছে উত্তর। নেক্সট চলে আসে, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলা হয়? কয়েকটা অপশন দেওয়া আছে, ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, প্রিয়ন্স এবং ভিরয়েড। খেয়াল করো, সংক্রমণ ক্ষমতাহীন, তার কোনো ক্ষমতা নেই, আমরা বলতে নিউট্রাল। এবং মনে রাখবে নিউট্রাল নিউক্লিওক্যাপসিড। আর যদি সংক্রমণ ক্ষমতা থাকে তখন হচ্ছে ভিরিয়ন। আর যদি শুধু প্রোটিন ফাইবার থাকে সেটা হচ্ছে প্রিয়ন। আর শুধু নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ ছাড়া আর কিছুই থাকে না, সেটা হচ্ছে ভিরয়েড। ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ কোষে রোগ তৈরি করে। ঠিক আছে, যেমন নারকেল গাছে ক্যাডাং ক্যাডাং। আর ভিরয়েড সম্পর্কে একটা তথ্য শুনেছি, হেপাটাইটিস ডি যেটা আছে সেটা ভিরয়েডের জন্য দায়ী বলে মনে করা হয়। ভিরিয়ন কোন ধরনের ভাইরাস? ভিরিয়ন কোন ধরনের ভাইরাস? খেয়াল করো, আমরা আগেরটাই বলেছি ভিরিয়ন হচ্ছে সংক্রমণক্ষম ভাইরাস। সংক্রমণক্ষম ভাইরাস, আর সংক্রমণ ক্ষমতাহীন হচ্ছে নিউক্লিওক্যাপসিড। কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? অপশন দেওয়া আছে ভিরয়েড, প্রিয়ন, টি ব্যাকটেরিওফাজ, ল্যামডা ভাইরাস। খেয়াল করো, ভিরয়েড হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস, অর্থাৎ তার নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিডের বাহিরে প্রোটিন আবরণ থাকবে। ঠিক আছে,
আর প্রিয়নকে শুধুমাত্র প্রোটিন ফাইবার থাকে, অর্থাৎ বাহিরের আবরণটা থাকবে, তার ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকবে না। আর টি ব্যাকটেরিয়াফাজ কোনটা? ওই যে টি2 ফাজ ভাইরাস, যেটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে সেটা। আর ল্যামডা ভাইরাস আরেকটা হচ্ছে তোমার ভাইরাসের গোত্র। আর ভিরয়েড কি বলো? ভিরয়েড হচ্ছে শুধুমাত্র তার নিউক্লিক অ্যাসিডটা থাকবে, বাহিরে প্রোটিনের যে আবরণ এটা থাকে না, অর্থাৎ বলতে পারো সেটা আনকভার্ড বা নগ্ন বা নেকেড থাকে। সো কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? সেটা হচ্ছে ভিরয়েড। নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? খেয়াল করো, মামস, রেবিস, পোলিও, ভ্যারিওলা। এক্ষেত্রে মামস, রেবিস, পোলিও সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। তোমাকে বলেছে আরএনএ ভাইরাসের উদাহরণ নয় কোনটি, তুমি দাগাবে ভ্যারিওলা। ভ্যারিওলা, ভ্যারিসেলা, অ্যাডেনো ভাইরাস এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাসের উদাহরণ। হেপাটাইটিস বি। কোন উদ্ভিদ ভাইরাসের ডিএনএ থাকে? খেয়াল করো, মোটামুটি সব ধরনের উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, সব ধরনের উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস এক্সেপ্ট ওয়ান। সেটা কোনটা? ফুলকপির মোজাইক ভাইরাস। এটা উদ্ভিদ ভাইরাস, কিন্তু স্টিল এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। ভাইরাসে আরএনএ থাকে, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, এইস। একটু আগে দেখো আমরা বলে ফেলেছি, নর্মালি সাধারণত উদ্ভিদ ভাইরাসগুলো কি হয়? আরএনএ ভাইরাস হয়। আর প্রাণী ভাইরাসগুলো কি হয় বলতো? ডিএনএ ভাইরাস হয়। ব্যাকটেরিওফাজ কারা? যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এইডস হচ্ছে একটা রোগ যেটা অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম নামে পরিচিত। এটা হয় কিসের কারণে বলতো? এইচআইভি ভাইরাসের কারণে। মাথায় রাখতে হবে এইচআইভি যদিও প্রাণীতে হচ্ছে, কিন্তু এইচআইভি ভাইরাসটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এক সূত্র বিশিষ্ট ডিএনএ ভাইরাস উদাহরণ কোনটি? খেয়াল করো, আমরা সবাই পড়েছি ডিএনএ নরমালি দ্বিসূত্রক থাকে, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ভাইরাসের ডিএনএ নরমালি এক সূত্রক থাকে। এক সূত্রক থাকে, উত্তর হচ্ছে, দেখো একটা আনইউজুয়াল দেখতে পাচ্ছ না, QX174, এটা হচ্ছে তোমার এক সূত্রক ডিএনএ বহন করে। নরমালি পার্ভোভিরিডি গোত্রের যে ভাইরাসগুলো আছে তারা কি করে? এক সূত্রক ডিএনএ বহন করে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। সেটা কি? ধানের বামন রোগের ভাইরাস, দ্বিসূত্রক আরএনএ এবং রিও ভাইরাস। ওকে, নেক্সট প্রশ্ন, কোনটি স্পেরিক্যাল ভাইরাস? স্পেরিক্যাল ভাইরাস মানে স্পিয়ার শেপ ভাইরাস, অর্থাৎ গোলক, অর্থাৎ গোলক আকৃতির। এইচআইভি আছে, হার্পিস আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, মামস আছে। মামস হচ্ছে দণ্ডাকার ভাইরাস, মামস হচ্ছে তোমার দণ্ডাকার ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার ভাইরাস, ওভাল, ঠিক আছে। আর এইচআইভি হচ্ছে তোমার গোলাকার ভাইরাস, অর্থাৎ এইচআইভি হচ্ছে কারেক্ট আনসার। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? খেয়াল করবা, টোবাকো মোজাইক ভাইরাস কি আছে? টিএমভি। তোমরা বইয়ের যে ভাইরাসগুলো দেখবা, টিএমভি, আলফা মোজাইক ভাইরাস, এই দেখো এমভি আছে। তারপর হচ্ছে মামস ভাইরাস, এই দেখো এমভি আছে। এমভি যেখানেই পাবা তখন হচ্ছে দণ্ডাকার ভাইরাস দাগিয়ে দিবা। দণ্ডাকার বা রড শেপ, দণ্ডাকার বা রড শেপ ভাইরাস হচ্ছে এরা। এগুলো আমরা ক্লাসে সবকিছুই পড়িয়েছি, বাট স্টিল কিছু প্রশ্ন মনে হয়েছে একটু এখানে আলোচনা করি। এবং ক্লাসে যেহেতু কম প্র্যাকটিস করানো হয়, কারণ আমাদের টাইম থাকে লিমিটেড, আমরা ওই লিমিটেড টাইম যতগুলো প্র্যাকটিস করাই ইনাফ। বাট স্টিল আরো কিছু অভিপ্রায় থেকে যে আরো বেশি প্র্যাকটিস করায়, সেই জন্য এই রেকর্ডের সিরিজগুলো দেওয়া হচ্ছে তোমাদের। সার্স, ইবোলা, নোভেল করোনা কি ধরনের ভাইরাস? টিপোলা ইরিডিসেন্ট, টি2, অ্যাডেনোহার্পিস সিমপ্লেক্স, ইমার্জিং। খেয়াল করতে হবে, এই সার্স, ইবোলা, করোনা ভাইরাসগুলা অন্য একটা প্রাণীতে ছিল, অন্য একটা প্রজাতিতে ছিল। ওই প্রজাতি থেকে এটা মানুষে ইমার্জ করেছে, অর্থাৎ অভ্যুত্থান করেছে বলতে পারো। যেমন করোনা বাদুড়ে ছিল, এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই যে একটা প্রজাতি থেকে অন্য প্রজাতিতে যে ভাইরাসগুলো যায় সেগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। সো আমার এইগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। ঠিক ধরতে পারো এইচআইভি এটা একটা ইমার্জিং ভাইরাস, ঠিক আছে। একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ হলো, কি বলছে? সূত্রাকার ভাইরাসের উদাহরণ, উত্তর হচ্ছে তোমার ইবোলা। সূত্রাকার ভাইরাস হচ্ছে ইবোলা। এটা খুবই ভালো একটা প্রশ্ন, অনেক জায়গায় আসে, দাগিয়ে রাখো। সূত্রাকার ভাইরাস হচ্ছে ইবোলা ভাইরাস। আর টি2 ফাজ ভাইরাস দেখতে কেমন? ব্যাঙের লার্ভার মতো, ব্যাঙের লার্ভার মতো। টিএমভি, এই যে এমভি আছে দণ্ডাকার ভাইরাস। আর এইচআইভি আমরা অলরেডি পড়েছি, স্পেরিক্যাল বা গোলাকার ভাইরাস। টি2 ব্যাকটেরিওফাজে কয়টি জিন থাকে? এটা একটা মানে কাইন্ড অফ মুখস্থ প্রশ্ন, সেটা হচ্ছে 150টি জিন থাকে। টি2 ব্যাকটেরিওফাজে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ তার নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি? ডিএনএ নাকি আরএনএ? যদি ডিএনএ হয় সেটা কি ডাবল হেলিক্স নাকি সিঙ্গেল হেলিক্স? মাথায় রাখতে হবে টি2 ব্যাকটেরিওফাজ একটা ডিএনএ ভাইরাস, আর ডিএনএ গুলো সাধারণত ডাবল হেলিক্স হয়। সো উত্তর হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএ ভাইরাস। টিএমভি তে কতটি ক্যাপসোমিয়ার থাকে? আমরা বলে ফেলি ক্যাপসোমিয়ার কি?
ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে আবৃত করে যে আবরণটা থাকে তা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত বা গাঠনিক একক দিয়ে গঠিত। সেই গাঠনিক এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। এই টিএমভিতে ক্যাপসোমিয়ার কতটা থাকে এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে 2130 থেকে 2200, তোমাদের বইটা দেওয়া আছে। সো দেখো, সংখ্যাভিত্তিক প্রশ্ন কিছু কিছু ভার্সিটিতে কিন্তু দেয়। কোনটি ভাইরাস জনিত জ্বর নয়? খেয়াল করতে হবে নয় কথাটা। ডেঙ্গু, এটা ভাইরাস দিয়ে হয়, ফ্লাভি ভাইরাস দিয়ে হয়। চিকনগুনিয়া, এটাও সেম ফ্লাভি ভাইরাস দিয়ে হয়। টাইফয়েড, এই জ্বরটা ভাইরাস দিয়ে হয় না, এটা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় যার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, তাই এটা ভাইরাস জনিত জ্বর নয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়। সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? খেয়াল করতে হবে, তোমরা বইয়ে দেখবে সোয়াইন ফ্লু, একটা দেখবে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু। এই দুইটা ফ্লু যে ভাইরাসটার কারণে হয়, সোয়াইন ফ্লু হয় H1N1 সাব টাইপ দিয়ে, আর এভিয়ান ফ্লু হয় H5N1 এই সাব টাইপ দিয়ে। সো সোয়াইন ফ্লু যেহেতু বলেছে H1N1, সো H1N1। ঠিক আছে, রুবেলা দিয়ে হয় হাম রোগ, এইচআইভি দিয়ে হয় এইডস রোগ, আর সাইটোমেগালোভাইরাস অনেক ধরনের রোগ তৈরি করে। ঠিক আছে, কোনটি শিম গাছের রোগ অর্থাৎ বিন? মাথায় রাখবা বিন, তারপর হচ্ছে তামাক বা টোবাকো, ঠিক আছে, এবং ফুলকপি, এইগুলোর মধ্যে কি পাবা? মোজাইক রোগ পাবা। টুংরু পাবা কোথায় বলো তো? ধানে পাবা টুংরু রোগ। বানানাতে পাবা বাঞ্চি টপ। দেখো, বানানা বা কলা, বাঞ্চি টপ। ঠিক আছে, র্যাবিস ভাইরাস সৃষ্ট রোগ কোনটি? খেয়াল করো, একটু আগে আমরা বলেছি র্যাবিস ভাইরাসটা কি তৈরি করে। র্যাবিসটা হচ্ছে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক তৈরি করে। জলাতঙ্ক তৈরি করে। ঠিক আছে, র্যাবিস জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া তৈরি করে। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? ইবোলা হচ্ছে এমন একটা ভাইরাস যেটা কি করে? সেল লাইসিস করে। কি করে ভাইয়া? সেল লাইসিস করে, অর্থাৎ কোষ ফেটে যায়। কোষ ফেটে গেলে কি হয়? আস্তে আস্তে সকল কোষ যদি ফেটে যায়, তখন আলটিমেটলি কোষ হচ্ছে দেহের কার্যকরী এবং গাঠনিক একক, বডিটা ফাংশনিং থাকবে না। ইকোলাইয়ের বেলায় কোনটি সঠিক নয়? ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা তোমার অন্ত্রে থাকে, বৃহদান্ত্রের কোলন অংশটায় থাকে। এটা ডিএনএ অণু দিয়ে গঠিত প্লাজমিড বর্তমান। আচ্ছা, সাইটোপ্লাজমে প্রচুর রাইবোজোম পাওয়া যায়, নিউক্লিয়েডে আংটি আকারের ডিএনএ অণু পাওয়া যায়, এবং সাইটোপ্লাজমে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। খেয়াল করো, ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকেন্দ্রিক কোষ। আদিকেন্দ্রিক কোষ, আর আদিকেন্দ্রিক কোষের শুধুমাত্র রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। তো এখানে যে বলেছে বহুসংখ্যক মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া একটা কোষীয় অঙ্গাণু, কিন্তু আমরা বলছি যারা ব্যাকটেরিয়া তারা আদিকেন্দ্রিক, তাদের এখানে কোনো রকম অর্গানিলস বা কোষীয় অঙ্গাণু থাকবে না, এক্সেপ্ট রাইবোজোম, ফ্রি 70S রাইবোজোম। সো এই কথাটা সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক নয় কোনটা? এটা সঠিক নয়, তার অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে, এই কথাটা সম্পূর্ণ ভুল। কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে? অর্থাৎ এটা ধরো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চুলের মতো লম্বা সূত্রাকার একটা ফ্লাজেলা থাকে, শুধুমাত্র থাকে একটা, মানে হচ্ছে মনোট্রিকাস। মনোট্রিকাস কারা বলতো? ভিব্রিও কলেরি। এটা হচ্ছে একটা মনোট্রিকাস, এটা হচ্ছে একটা মনোট্রিকাস ব্যাকটেরিয়া যার শুধুমাত্র একটা ফ্লাজেলা থাকে। কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন আবদ্ধকণে অংশগ্রহণ করে? মাথায় রাখবা, নাইট্রোজেন আবদ্ধকণে অংশগ্রহণ করে এই চারটা, আর সি এ পি। আরতে হচ্ছে রাইজোবিয়াম, ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোমোনাস এবং সিউডোমোনাস। এখানে কোনটা আছে বলো তো? আছে হচ্ছে তোমার রাইজোবিয়াম। রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, এটা মুক্ত রাইবোজোমকে সংবন্ধন করে, আর এটা লিগিউম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে মিথজীবী হিসেবে থাকে। আর এ দিয়ে হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। তোমাদের ক্লাসে আমি এটা পড়িয়েছি। কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধন সক্ষম? খেয়াল করো, সেম জিনিস চলে আসছে। আমরা আর সিএপি পড়েছি, সিএপির পি এখানে আছে, দ্যাট ইজ সিউডোমোনাস। সিউডোমোনাস নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? পেনিসিলিয়াম, এটা থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। পাইথোফথোরা ইনফেস্টেন্স একটা রোগ তৈরি করে। অল্টারনিয়া সোলানি, এটাও একটা রোগ তৈরি করে। পাইথোফথোরা ইনফেস্টেন্স কোথায় রোগ তৈরি করে বলো তো? এই যে আলুর বিলম্বিত ধসা। অল্টারনিয়া সোলানি হচ্ছে আলুর আর্লি ব্লাইট করে। ঠিক আছে, আর সেফালিউরেন্স ভিরিসেন্স এইটা হচ্ছে তোমার চা গাছে রোগ তৈরি করে।
কোন ব্যাকটেরিয়াতে চামড়া শিল্পে ব্যবহার করা হয়? চামড়া শিল্পে ব্যবহার করা হয় তোমার ব্যাসিলাস সাবটিলিস কি হিসেবে? চামড়া শার্পেনিং এজেন্ট হিসেবে, শার্পেনিং এজেন্ট হিসেবে, অর্থাৎ লোমগুলা সরায় ফেলার জন্য শার্পেনিং এজেন্ট হিসেবে। ট্যানিং এর একটা ধাপ হচ্ছে শার্পেনিং করা, তোমরা এটা পড়েছো ট্যানিং প্রসেসে। মাটির উর্বরতা বৃদ্ধিকারী ব্যাকটেরিয়া কোনটি? মাটির উর্বরতা বৃদ্ধি করে ওই ব্যাকটেরিয়াগুলো যেগুলো মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দেয়। এর মধ্যে কে আছে বলতো? এই যে অ্যাজোটোব্যাক্টর, যেটা আমরা পড়েছি, অ্যাজোটোব্যাক্টর আর সি এ পি, ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর এবং সিউডোমোনাস। এটা কি করে? এই যে অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেনকে সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের ঘনত্ব বাড়িয়ে দেয়, দ্যাটস ওয়াই মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ঠিক আছে। আর ডিনাইট্রিফিকেন্স উল্টা কাজ করে, নাইট্রোজেনের ঘনত্ব কমায় দেয়, দ্যাট ইজ মাটিকে একটু স্টেরাইল বা অনুর্বর করে দেয়। নিচের কোনটি চা পাতার রোগ সৃষ্টি করে? দেখো আগে আমরা বলেছি সেফলিউরেন্স ভিরিসেন্স, এটা চা পাতার রোগ তৈরি করে। ম্যালেরিয়া পরজীবী কোন প্রজাতির সুপ্তাবস্থায় সব থেকে কম? ম্যালেরিয়ার 4টা প্রজাতি আছে যেটা মানুষের রোগ তৈরি করে, তাই না? সেটা কারা? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভেলি। এর মধ্যে সব থেকে খারাপ ছিল প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম বা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। যেহেতু সব থেকে খারাপ, তাই এটা সবার আগে রোগটা তৈরি করে। এটা জাস্ট ঢোকার পরেই রোগ তৈরি করা শুরু করে, এটা খুব একটা সময় বেশি নেয় না। সো মাথায় রাখতে হবে সব থেকে সুপ্তাবস্থা কম প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের। আর সব থেকে বেশি কার বলতো? সব থেকে বেশি প্লাজমোডিয়াম ম্যালারি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই পোর্শনগুলো ভালো করে পড়তে হবে। স্যার রোনাল্ড রস নোবেল পুরস্কার পান কত সালে? খেয়াল করো, ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি 1902 সালে স্যার রোনাল্ড রস কি পান? নোবেল প্রাইজ পান। নিচের কোন অবস্থানে প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়? খেয়াল করো, প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায় অ্যানোফিলিস মশার পাকস্থলিতে, মানে ক্রপের ভেতরে, মানুষের শ্বেত রক্তকণিকায়, মানুষের লোহিত রক্তকণিকায়, অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে। খেয়াল করতে হবে সাইজন্ট মানে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা। মশকির লালা গ্রন্থিতে কি থাকে বলতো? স্পোরোজয়েড থাকে। আর ক্রপের ভেতরে কি হয়? ওই গ্যামেট গুলা তৈরি হয়, গ্যামেটোজেনেসিস হয়, তারপর এখান থেকে জাইগোট তৈরি হয়। মানুষের শ্বেত রক্তকণিকায় এটা কোনো চক্রের মধ্যেই পড়ে না, আমরা পড়েছি মানুষের লোহিত রক্তকণিকায় চক্র সম্পন্ন হয়। তো মানুষের লোহিত রক্তকণিকায় সাইজন্ট দশাটা পাওয়া যায়। মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের নাম কি? খেয়াল করো, ম্যালেরিয়া 2টা জীবনচক্র আছে, একটা হচ্ছে তোমার সাইজোগনি, মানুষে হয়, আর গ্যামেটোগনি স্পোরোগনি, এটা কোথায় হয়? মশকিতে হয়। সো যেহেতু বলেছে মানব দেহে কি হবে? সাইজোগনি। কি কি আছে? হ্যাপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাপাটিকের মধ্যে আছে প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক। কোনটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ নয়? খেয়াল করতে হবে। কি আছে? স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, আর হচ্ছে ট্রোফোজয়েড। মাথায় রাখতে হবে ট্রোফোজয়েড হচ্ছে অংশ নয়। তাহলে ট্রোফোজয়েড কার অংশ বলতো? ট্রোফোজয়েড হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ। এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশের একটা ছড়া তোমাদের ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, যে ম্যারি ট্রফিতে সিগনেচার করে আসামে পাঠাও। এই ট্রফোজয়েড ছিল এরিথ্রোসাইটিক সাইজোগনি অংশ। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ নয় হচ্ছে ট্রফোজয়েড। প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রে সাইজন্ট থেকে কি দশা হয়? খেয়াল করো, প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রে সাইজন্ট থেকে কোন দশা হয়? মেরোজয়েড, স্পোরোজয়েড, ওসাইট, ওসিস্ট, ওকিনেট। এই তিনটা হবে না, কারণ এগুলো হচ্ছে ডিপ্লয়েড, সাইজন্ট হচ্ছে হ্যাপ্লয়েড। হতে পারে মেরোজয়েড অথবা স্পোরোজয়েড। মাথায় রাখতে হবে স্পোরোজয়েডটা ভেতরে প্রবেশ করে, স্পোরোজয়েডটা প্রবেশ করার পর এটা সাইজন্টে ভাগ হয়। তাহলে স্পোরোজয়েড তুমি সাইজন্ট থেকে পাবা না, বরঞ্চ সাইজন্ট পাচ্ছ স্পোরোজয়েড থেকে। তাহলে বাকি রইল মেরোজয়েড। সো মেরোজয়েড সাইজন থেকে তৈরি হয়। ম্যালেরিয়া পরজীবী কর্তৃক লোহিত রক্তকণিকার ভেতরে তৈরিকৃত রঞ্জক কোনটা? হিমোজয়েন তৈরি করে। কি তৈরি করে? হিমোজয়েন। হিমোগ্লোবিনকে ভেঙে সে তৈরি করে হিমোজয়েন। কোথায়? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। সো এটা ছিল এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা। আমরা ক্লাসে অনেক ভালো করে পড়েছি, অনেক প্র্যাকটিস করেছি, এর বাইরেও কিছু এখানে প্র্যাকটিস করে দেখালাম। তোমরা এইগুলো পড়ার চেষ্টা করবে, আর আমি ভিডিওগুলো খুব শর্ট রাখার চেষ্টা করছি, যাতে পড়ার পর খুব শর্টলি তুমি দেখে ফেলতে পারো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।